জুলাই সনদের খসড়া নিয়ে ভিন্নমত দলগুলোর বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। মানুষের উন্নয়ন না হলে কাজে আসবে না সংস্কার, বললেন ফখরুল। টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের আস্থা চীনের। বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি মার্কিন শুল্ক, মন্তব্য ইয়াও ওয়েনের। জুলাই আন্দোলনে আবু সাঈদ হত্যায় অভিযোগ গঠনের শুনানি করছে আসামি পক্ষ। ট্রাইব্যুনালে ৬ আসামি। নিউ ইয়র্কে বন্দুক সহিংসতায় প্রাণ গেল বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশের, নিহত ৪, হামলাকারীর আত্মহত্যা। জুলাই সনদের খসড়া নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন রাজনৈতিক নেতারা। কেউ বলছেন এই সনদ এই সরকারকে বাস্তবায়ন করতে হবে, আবার কেউ বলছেন বিগত দিনের আন্দোলন সংগ্রাম সনদে উল্লেখ করতে হবে, দিতে হবে আইনি কাঠামো। প্রাথমিকভাবে একমত হওয়া বিষয়গুলোকে চূড়ান্ত করে ৩১ জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। জুলাই সনদের খসড়া সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন, যেখানে তুলে ধরা হয়েছে কমিশন গঠনের প্রেক্ষাপট ও সনদ বাস্তবায়নের অঙ্গীকার। দীর্ঘ আলোচনা ও পরামর্শের আলোকে খসড়া তৈরির দাবি করা হলেও এ নিয়ে দলগুলোর মধ্যে আছে ভিন্ন মত। বিগত দিনের আন্দোলনের ইতিহাস যুক্ত না হলে সনদে সই না করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ। এনসিপির অভিযোগ, ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে এর বাস্তবায়ন, আর সনদকে আরও সময়োপযোগী করার তাগিদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। এটা বলা হচ্ছে যে 2 বছর পরে বা একটা ফিউচারে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, ভবিষ্যতের কথা। সেই ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে আপত্তি আছে। আমরা চাই অবশ্যই এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন তথা সরকার শুধুমাত্র একটা ফেনোমেনা বা একটা ঘটনাকে তারা অন্তর্ভুক্ত করেছেন, মানে জুলাই বিপ্লবকে। কিন্তু এই জুলাই বিপ্লব তো একদিনে তৈরি হয় নাই বা একদিনে সৃষ্টি হয় নাই। এই জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি করতে গিয়ে আমাদের অন্তত পক্ষে 10-15 বছরের একটা লড়াই করতে হয়েছে। খসড়া নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে রাজি না হলেও পূর্ণাঙ্গ সনদের আইনি ভিত্তি দাবি জামায়াতের। সবাইকে দিয়েছে যে তার উপরে এখানে ভাষাগত কোনো কারেকশন আছে কিনা করার জন্য আপনাদের মতামত। কারণ ছিদ্রপথ রেখে দিলে সেই পথ দিয়েই কিন্তু আবার সেই পুরনো ফেসিজম বা স্বৈরতন্ত্র বা সংসদীয় স্বৈরাচার এখানে ঝেঁকে বসবে। এটা তার কখনো হইতে না পারে। সেটাই আমাদের এই জুলাই সনদের মূল লক্ষ্য। আমরা সেটাকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ওভাবেই দেখছি, আর এটা একটা সাস্টেইনেবল রিফর্ম যাতে হয় সেটাই আমাদের মূল অবজেক্টিভ থাকবে, সেভাবে আমরা বলতে রাখবো। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন বৃহস্পতিবারের মধ্যেই সনদ চূড়ান্তের পরিকল্পনা তাদের, এবং আশা করছি বিভিন্ন মন্তব্যকে আমরা সংশ্লিষ্ট করে ওই অংশের বাইরেও প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐকমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। আলোচনায় এ পর্যন্ত 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সকলে চেষ্টা করছেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ক্ষমতায় গেলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পুনর্বাসনে কাজ করবে বিএনপি। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কারে মানুষের উন্নয়ন না হলে তা কাজে আসবে না। আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা রয়েছে টাঙ্গাইলে। সকালে জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন নেতাকর্মীরা, আশ্বাস দেন তাদের পাশে থাকার। এরপর পদযাত্রা শুরু হয় শামসুল হক তরুণ থেকে, প্রদক্ষিণ করে শহরের কয়েকটি সড়ক। পরে নিরালা মোড়ে পথসভায় যোগ দেন এনসিপি নেতাকর্মীরা। এর আগে গতরাতে টাঙ্গাইলে পৌঁছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানান তারা।
এনসিপির জুলাই পদযাত্রার আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদ রানা। রানা, এনসিপি এখন কোথায় অবস্থান করছে এবং আজকের দিনের কর্মসূচি তাদের কোন কাজের মধ্য দিয়ে শেষ হবে? আমরা কৃষকদের সাথে বসেছিলাম, আপনারা এই টাঙ্গাইলবাসী পুরো বাংলাদেশের মানুষের কৃষকদের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু আজকে আপনারা ঘুমিয়ে পড়েছেন। আপনারা যদি পুরো বাংলাদেশে আবার পত্রিকা হিসেবে হাজির হন, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। আপনাদের টাঙ্গাইলবাসী এখানে এসে তারা এই পদযাত্রায় যোগদান করেন। এখন আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে একটু দেখাই, আমার পেছনে যে মঞ্চটি রয়েছে এই মঞ্চতে কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে নাইদ ইসলাম, আহ্বায়ক সিনিক সহ সাজিদ আলম, হাসান আব্দুল্লাহ সহ আরো অন্যান্য যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু তারা ময়মনসিংহ থেকে এই যে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন এবং রাতে তারা 10:30টার পরে কিন্তু মৌলানা ভাসানীর যে মাজার জিয়ারত করেন। এরপরে কিন্তু সকাল থেকে তারা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড দেব তাদের যে নেতৃবৃন্দদের সাথে এবং টাঙ্গাইলের যারা স্থানীয় যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের যে অভিভাবক রয়েছেন তাদের সাথে কিন্তু তারা কথা বলেছেন। এরপরেই কিন্তু মূলত তারা পদযাত্রা করে এবং পদযাত্রা শেষে এখন পথসভায় তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে পথসভা শেষ করে তারা গাজীপুরের উদ্দেশ্যে রওনা হবেন বলে আমরা সর্বশেষ তথ্য জানতে পেরেছি। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, ওনাদের এই আজকের এই পদযাত্রাকে ঘিরে টাঙ্গাইলের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। পর্যাপ্ত পরিমাণে যে পুলিশ সদস্য সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে এখানে কাজ করে যাচ্ছেন। এছাড়াও এখানে যে স্থানীয় পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই পদযাত্রা এবং পথসভাকে কেন্দ্র করে টাঙ্গাইলে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই কারণে তারা পর্যাপ্ত যে পুলিশ সংসদ সদস্য রয়েছেন তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং তারা সার্বিকভাবে। ধন্যবাদ রানা। এনসিপির জুলাই পদযাত্রার আজকের কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে মাসুদ রানা। যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক হার কমাতে তৃতীয় দফার আলোচনা শুরু করতে ওয়াশিংটন গেছেন বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির আলোচনা চলবে আজ থেকে 31 জুলাই পর্যন্ত। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরীও। সরকারি প্রতিনিধি দলের পাশাপাশি ব্যবসায়ীদের একটি দলও গিয়েছে যুক্তরাষ্ট্রে। অন্তর্বর্তী সরকার সফলভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে আশা করে চীন। বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন এ কথা বলেছেন। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক বিটে সাংবাদিকদের সংগঠন ডিক্যাপ টকে ইয়াওয়েন আরও বলেন, শুল্ক আরোপ করে চীনকে থামানো যাবে না। এক্ষেত্রে বাংলাদেশের উপর মার্কিন পাল্টা শুল্ককে সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি। আলাদা এক প্রশ্নের জবাবে তিনি জানান, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা নিরপেক্ষ ও স্বচ্ছ অনুসন্ধানে চীন সহযোগিতা করতে প্রস্তুত। এছাড়া তিস্তা মহাপরিকল্পনায় বাংলাদেশ সরকার চাইলে সব রকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আরও এক প্রশ্নের জবাবে ইয়াওয়েন বলেন, মার্কিন শুল্ক আরোপ করে চীন থামানো যাবে না। মার্কিন শুল্ক প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ এক্ষেত্রে সফল হবে। The U.S. imposed a 35% tariff on Bangladesh, one of the least developing countries, which is neither reasonable nor ethical. We support Bangladesh in upholding WTO rules and the multilateral trading system and in maintaining normal trade and exchanges with China. এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা একসময় হয়ে ওঠে একটি প্রজন্মের আত্মপরিচয়ের লড়াই। আর সেই লড়াইয়ে কিছু শিক্ষক হয়ে ওঠেন সাহসের বাতিঘর, যাদের দ্বিধাহীন প্রতিবাদী কণ্ঠে ভরসা জাগে সাধারণের বিবেকে। জুলাই অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তেমনই দুজন শিক্ষককে নিয়ে আশরাফুল আলম আকাশের প্রতিবেদন, ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। তিনি সেই শিক্ষক
যিনি ২৪ জুলাইয়ের দিনগুলোতে দরাজ গলায় আওয়াজ তুলেছিলেন শিক্ষার্থীদের পক্ষে। আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। আসলে ঘৃণা প্রকাশ করিনি, আমি মানুষকে জাগাতে চেয়েছিলাম। ১ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী এখানে দেয়া তার একখণ্ড বক্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ভার্চুয়াল দুনিয়ায়। অশ্রুঝরা সেই সব শব্দমালা নাড়িয়ে দিয়েছিল দ্বিধাগ্রস্ত বিবেকগুলোকে। আমার একটা বোধের জায়গা ছিল যে ছাত্রদের উপর চলমান এই হত্যাকাণ্ড, এই নৃশংসতা এটা থামাতে হলে অবশ্যই দেশের আপামর জনসাধারণকে রাস্তায় নামতে হবে। ফলে আমি আসলে ঘৃণা প্রদর্শন করেছিলাম কবি নবারুণ ভট্টাচার্যের কবিতার ভাষায় তাদেরকে যারা নীরব ছিলেন। সেদিন বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ উঁচিয়ে বলেছিলেন, শিক্ষার্থীদের বুকে আর গুলি নয়। তবে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে পরিবর্তনের স্বপ্ন দেখেন তার মতো শিক্ষকেরা তা যেন এখনো অধরা। একটা দানবীয় শক্তিকে আমরা উৎখাত করতে পেরেছিলাম, কিন্তু তার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কৃতিতে যে গুণগত পরিবর্তন আসবার কথা ছিল, রাজনৈতিক ব্যবস্থায় যে ধরনের গুণগত পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম, সেটি অর্জিত হয়নি। একই বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষকদের কাতারে আরেক নাম অধ্যাপক শামীমা সুলতানা। যখন ছাত্র জনতার রক্তে রঞ্জিত রাজপথ, তখন শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে নিজ কার্যালয় থেকে সরিয়ে ফেলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ওই ঘটনার পর তাকে পড়তে হয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের রোষানলে। আমার কাছ থেকে দেখা যায় অনেকে উদ্বুদ্ধ হয়েছেন যে না, যদি আমার শিক্ষক যদি এই কাজটা করে দিতে পারে তাহলে আমরা কেন মাঠে থাকতে পারবো না। সেদিনই জরুরি ভিত্তিতে তারা সিন্ডিকেট করে আমাকে কিভাবে অপসারণ করা যায় সেজন্য তারা বসে। যদি এই অধ্যাপক বলছেন ১৬ বছরে পেশাজীবীদের মাঝে গেড়ে বসা ভয়ে শৃঙ্খল ভাঙাটা অত সহজ ছিল না। তবে সংখ্যায় অল্প হলেও সেই ঝুঁকিটা নিয়েছেন তার মতো শিক্ষকেরা। ৫ই আগস্টের পরে নারীদের প্রতি যে ধরনের নৃশংসতা চালানো হয়েছে, নানান জায়গায় শিক্ষকদের উপর যে ধরনের নির্যাতন চালানো হয়েছে, হ্যাঁ, এইগুলি আসলে আমাদের মনে আসলে বেদনা জাগায়। এই শিক্ষকেরা মনে করেন কেবল ক্লাসরুমের ৪ দেয়ালে পাঠদান করায় শিক্ষকের একমাত্র দায় নয়, বরং রাষ্ট্র ও সমাজের কাছে দেনাটাও পরিশোধ করতে হয় সময় মতো। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। রংপুরে আবু সাঈদ হত্যায় অভিযোগ গঠন প্রশ্নে কাল ট্রাইব্যুনালে ফের শুনানি করবে আসামি পক্ষ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এই বিচার হবে, যেখানে আসামিদের অব্যাহতির আবেদন করে আসামি পক্ষ। এর আগে গতকাল সব আসামির বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ 4 জনের নির্দেশে হত্যা করা হয় আবু সাঈদকে। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুই হবে সঠিক সিদ্ধান্ত। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন, ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন। সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না। অবশ্যই চার্জ হবে, এটা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি। তারপরে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের এখতিয়ার, শুনানির পরে ওনারা আদেশ দিবেন। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন।